everyone, this is Arnob Mustafa here, welcoming you for the first time ever in Bangladesh Virtually Done Digital World 2020, organized by ICT Division of the Ministry of Post and Telecommunication and Information Technology. Basically, I'm Arnob Mustafa আপনাদের সাথে আছি একটা সেমিনার মডারেট করার জন্য। So bear with me এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সেমিনারটা আসলে কিসের উপর। আজকে খুব ইন্টারেস্টিং একটা সেমিনার। এই টপিকটা হচ্ছে রুরাল ই-কমার্স। যার ফুল অবজেক্টিভটা হচ্ছে কানেক্টিং রুরাল এন্টারপ্রেনার্স ইন ডিজিটাল সলিউশন। And what we have here is a bunch of really intelligent people. They have done a lot of things and they have to keep doing a lot of things in their own domain. এবং আমি one by one সবার পরিচয়টা করে দিচ্ছি if I allow me. So already we have the special guest AHM Shafiquজ্জামান sir, the Additional Secretary, Minister of Commerce. আমাদের সাথে থাকছেন keynote speaker MD Shahriar Hasan Jisan, যিনি ন্যাশনাল কনসালটেন্ট অ্যাসপায়ার টু ইনোভেশন এডুআই, এবং আমার সাথে আরো স্পিকার হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ, সিইও গ্রামীণ ফ্রেন্ডস এন্ড কোম্পানি লিমিটেড। আমার সাথে আছেন স্পিকার ফ্লোরা সু from she's a CEO Asia Innovation Development and Entrepreneurship Association from all the way to Taiwan. আমার সাথে আছেন স্পিকার হিসেবে আমার সাথে অলসো আছেন ইব্রাহিম খলিল ভাই, ফাউন্ডার ক্রাফট ভিশন, এবং আমি আপনার সাথে আছি অর্ণব মুস্তাফা, founder and CEO leskita.com, and also the chairman of e-business support center by eCap. So with all further ado, আমি চলে যাচ্ছি সরাসরি স্পেশাল গেস্টের কাছে। I have the keynote speaker, MD Shahriar Hasan Jisan bhai. He is a national consultant, Aspire to Innovation A2Y. Been working in this field, একদম rural এবং grassroots কাজ করে যাচ্ছেন for a very long time. আমি তাকে রিকোয়েস্ট করছি এখন keynote স্পিচটা ডেলিভার করার জন্য। জিসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ অর্ণব মুস্তাফা ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আইসিটি ডিভিশন, ব্যাসিস, ইক্যাব এবং বিসিসি কে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য। আজকে ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্ন নয়। ডিজিটাল বাংলাদেশ আমরা আরো এক যুগ পূর্বে এটার স্বপ্ন দেখেছিলাম, যেটা 2020 সালে এসে এখন আমরা বাস্তবে এর পরিপূর্ণ রূপ দেখতে পাচ্ছি। আমরা 5G এরও টেস্ট করেছি, আমরা 4G বাংলাদেশে অ্যাভেলেবেলই পাচ্ছি। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে এখন 4G কভারেজ আছে। আমরা দেখি বাংলাদেশ ই কমার্সে এখন সারা বিশ্বে র্যাঙ্কিং এ 88, যেটা গত বছর ছিল যেই ধাপে 114তম ধাপে, তার চেয়েও আমরা অনেক প্রোগ্রেস করেছি জাস্ট এক বছরে। আমরা ফ্রিল্যান্সিং এ সারা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে আছি। লার্জেস্ট আছেন ইন্ডিয়া, যেহেতু তাদের আসলে প্রচুর জনগণ। তারপরে আমরা বাংলাদেশ ফ্রিল্যান্সিং এ আইটিতে দ্বিতীয় অবস্থানে আমরা রয়েছি। এর পাশাপাশি আমরা যদি রুরাল ই কমার্সকে আমরা ফোকাস করতে চাই, আপনারা দেখবেন যে বাংলাদেশে প্রায় 70% মানুষ তারা ঢাকার বাইরে, চিটং শহরের বাইরে, সিলেট শহরের বাইরে রুরালে থাকে, এবং এই রুরালে যারা থাকে আমাদের, তারাই হচ্ছে আমাদের অর্থনীতির চালিকা শক্তি। তারা চমৎকার পরিশ্রম, তাদের প্রোডাকশন, আমাদের কৃষি, আমাদের গার্মেন্টস এবং এই ডিফারেন্ট যে ইন্ডাস্ট্রিগুলোতে যাদের বড় অবদান রয়েছে, সেই মানুষগুলো হচ্ছে রুরাল থেকে। এই রুরাল ই কমার্সকে আমরা গত লাস্ট 4 বছর যাবত অনেক চেষ্টা করছি একটা ভালো প্রোগ্রেশনের দিকে নিয়ে যেতে। ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব থেকে বিশেষ একটি টিমও গঠন করা হয়েছে যেন রুরাল ই কমার্সে আমরা প্রোগ্রেস করতে পারি। আমরা 2018 সালের 30শে জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ইনিশিয়েটিভ চালু করি, একশপ, যেটা এখন বর্তমানে আইসিটি ডিভিশনের অধীনে আছে। এরকম চমৎকার আসলে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে আমরা রুরাল ই কমার্সকে অনেক ফোকাস করছি। বাংলাদেশে প্রায় 90 মিলিয়নসের বেশি ইন্টারনেট সাবস্ক্রাইবার আছে। ইন্টারনেট সাবস্ক্রাইবার যারাই আছেন ম্যাক্সিমাম তারা ফেসবুকের সাথে কানেক্টেড, গুগলের সাথে, ইউটিউবের সাথে কানেক্টেড আছেন, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যার মাধ্যমে আমরা দেখছি যে যদি আমরা লক্ষ্য করে দেখি অন্যান্য দেশে যেভাবে আসলে এই সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যবহার করা হচ্ছে ফর কমিউনিকেশন পারপাস, বাংলাদেশে এর চেয়ে আসলে অনেক চমৎকার ভাবে ব্যবহার করছে ব্যবসায়ের ক্ষেত্রে, রুরাল ই কমার্সকে আসলে ফ্লাউরিশ করতে।
যারা এসএমই রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্প যাদের আছেন বা মাঝারি শিল্প আছেন, তারা এখন বর্তমানে অনেক অ্যাক্টিভ যে ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে। প্রায় 50,000-এর অধিক কমার্স ব্যবসায়ী আছেন আমাদের দেশে, যারা হচ্ছে আমাদের রুরাল ই কমার্সকে আসলে ত্বরান্বিত করছেন। এবং আমরা যদি ইনস্টিটিউশনাল ই কমার্স কোম্পানি দেখি, সেটার সংখ্যাও প্রায় 1,000-এর অধিক, যেটা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মাধ্যমে তারা রেজিস্টার্ড। এবং তাদের সাথে জয়েন্টলি আমাদের ডিজিটাল বাংলাদেশ যে ভিশনটা আছে, সেই ভিশন নিয়েই সরকারের সাথে ই কমার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের যারা এসএমই রুরাল প্রডিউসার যারা আছেন, তারা সেই উদ্দেশ্যটা নিয়ে কাজ করছেন। এখন এই ডিজিটাল ডিভাইড যেটা আছে, যে এখনো বাংলাদেশের একটা মেজর সংখ্যক মানুষ যারা ডিজিটাল লিটারেসি নাই, হায়ার এডুকেশন নাই, তারা কিভাবে এই ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে আরো লার্জ করতে পারে, ই কমার্স ইন্ডাস্ট্রির বিভিন্ন যে ফ্যাসিলিটিস গুলো আছে সেই ফ্যাসিলিটিস গুলো নিতে পারে, সেটার জন্য এখনো আসলে অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে। তো চ্যালেঞ্জেস এর পাশাপাশি আসলে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা দেখেছি এই প্যান্ডেমিকের সময় প্রায় জিডিপিতে একটা খুব পজিটিভ একটা গ্রোথ এসেছে। এবং আমাদের ইন্ডাস্ট্রি আমরা দেখেছি যে কয়েক গুণ, আমরা কয়েকশো % আমরা প্রোগ্রেস এখানে করেছি। এটা শুধুমাত্রই আসলে আমাদের শহর কেন্দ্রিক যে ই কমার্স আছে সেটার অবদান না, এটার পাশাপাশি যারা এই রুরালের প্রডিউসার আছে, যারা হচ্ছে প্রোডাকশন করেন, সাপ্লাই দিয়ে থাকেন, তাদের একটা বড় ভূমিকা দেখি। আমাদের দেশের একটা চমৎকার পোটেনশিয়ালিটি আছে যে ই কমার্সের মাধ্যমে আলিবাবা যেভাবে চায়নাকে ট্রান্সফরমেশন করেছেন, রুরাল ভিলেজ বা দারাজ ভিলেজ এখন হচ্ছে, বা এর আগে আমরা দেখেছি যে চায়নাতে অনেক ধরনের এরকম ভিলেজ কনসেপ্ট ছিল, যার মাধ্যমে আসলে ই কমার্সটা গ্রাম গ্রো করেছেন। তো এই ই কমার্সকে আসলে আরো শক্তিশালী আসলে আমাদের করার অনেক বেশি প্রয়োজন আছে, কারণ গ্রাম পর্যায়ে কিন্তু মেইনলি প্রোডাকশন গুলা হয়, সেইখান থেকে মার্কেট লিঙ্কেজটা হয়ে থাকে বড় বড় ই কমার্স কোম্পানিতে। ওই জায়গাতে আমরা যদি প্রপার একটা ফোকাসিং করতে পারি, তাহলে গ্রামে আরো বেটার ওয়েতে প্রোডাকশন সম্ভব, সেটাকে ন্যাশনাল ই কমার্সের সাথে কানেক্ট করা পসিবল। এবং শুধু ন্যাশনালি না, ক্রস বর্ডার ই কমার্সে এটাকে খুব স্ট্রং ভাবে কানেক্ট করা পসিবল। আমরা শুনছি যে অ্যামাজন আসলে ইন্টারেস্টেড, বা অ্যামাজন বাংলাদেশ থেকে প্রোডাক্ট সোর্স করে, তারপরে আলিবাবা দারাজে প্রোডাক্ট সোর্স করে, বা এর বাইরেও আসলে আমাদের অনেক ব্যবসায়ী আছেন যারা ই কমার্সের মাধ্যমে না হলেও তারা ডিরেক্টলি প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করে থাকেন। এই অপরচুনিটিটাকে কিভাবে আসলে ডিজিটাল করা যায়, ডিজিটাইজেশন করা যায় এই প্রসেসটা, সেটা যদি করা যায় তাহলে আসলে আমাদের এখন যে পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়াল থেকে কয়েকশো গুণ পোটেনশিয়াল আসলে আমরা রিচ করতে পারবো। একটা মেজর চ্যালেঞ্জ আছে, যেমন এলএসআই ইন্ডেক্সে আমরা সাউথ ইস্ট এশিয়াতে আমাদের অবস্থান হচ্ছে 4র্থ, মানে লজিস্টিক সার্ভিস ইন্ডেক্স যেটা আছে সেখানে আমাদের অবস্থান 4র্থ। প্রথমে আছে ইন্ডিয়া, সেকেন্ড আছে শ্রীলঙ্কা, থার্ড আছে মালদ্বীপ, এবং 4র্থ হচ্ছে বাংলাদেশ। তো মালদ্বীপের মতো একটা দেশ যেখানে হচ্ছে আসলে অনেক আইল্যান্ডস, সেখানেও তারা এই লজিস্টিক্সের যে ইন্ডিকেটর আছে, লজিস্টিক সার্ভিস আছে, সেটাতে তারা আমাদের থেকে এগিয়ে আছে। তো এর মানে লজিস্টিক্স সার্ভিসে আমাদের আসলে এখনো করার অনেক কিছু আছে। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে যে লজিস্টিক্স প্লেয়াররা আছে তাদেরকে সরকার থেকে সাপোর্ট করা উচিত, বিভিন্ন ফেভারেবল পলিসি ক্রিয়েট করা উচিত, যার মাধ্যমে আমাদের লজিস্টিক্স সার্ভিসটা ডেভেলপ হবে। আর লজিস্টিক্স সার্ভিসটা যখন প্রপার হবে, তখনই আসলে ই কমার্সের একটা পূর্ণ গ্রোথ আমরা দেখতে পারি। তো এই একটা মেজর একটা জায়গাতে আমার মনে হয় এটা আসলে শহরে বেশি সমস্যা না, সমস্যাটা হচ্ছে রুরালে বেশি, রুরাল ই কমার্সের ক্ষেত্রে বেশি। তো আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন হোক, A2I হোক, আইসিটি ডিভিশন বা মিনিস্ট্রি অফ কমার্স, তাদের আসলে একটা বড় একটা ফোকাসের জায়গা হওয়া উচিত এখানে, যেন প্রপারলি আসলে ডেলিভারি মেকানিজমটা হয়, রাইট টাইমে রাইট প্রাইসিং এর মাধ্যমে হয়। এবং আরো একটা বড় চ্যালেঞ্জ এখনো যেটা আছে, সেটা হলো যারা এসএমই আছে, রুরাল এসএমই, যারা গ্রাম থেকে প্রোডাক্ট সেল করে, তাদের প্রোডাক্ট কিন্তু এখনো তারা প্রপারলি আসলে তাদের কাছ থেকে পিক করে না, তাদের কাছ থেকে অনেক হায়ার চার্জ করা হয়, এবং প্রোডাক্টটা ডেলিভার করার পরেও পেমেন্টটা আসলে অনেক লেট করে সেটেলমেন্ট হয়। সো এই ধরনের যে ইস্যুস গুলো আছে রুরাল ই কমার্সের ক্ষেত্রে, সেটাকে আসলে আমাদের খুব ফোকাসলি দেখা উচিত। সেখানে আমাদের প্রপার আসলে মনিটরিং
এবং আমাদের যে ধরনের এখন পর্যন্ত বিভিন্ন কোম্পানির আইন আছে বা নিয়ম আছে, সেই নিয়মটার আসলে ইমপ্লিমেন্টেশন দরকার। এর বাইরেও আমাদের আসলে চ্যালেঞ্জ আছে পেমেন্টে যদি আমি বলি ক্যাশ অন ডেলিভারি তো ডেফিনেটলি একটা সমস্যা আছে। সেখানে ক্যাশ অন ডেলিভারির পেমেন্ট সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে আসলে মার্চেন্টরা সাফার করে। তো আমরা এখানে আসলে এমন ইনসেন্টিভ প্যাকেজ দরকার সরকার থেকে এবং কোম্পানিগুলো থেকে, যেন মানুষ ক্যাশ অন ডেলিভারি থেকে আসলে ইন্টারেস্টেড হয়ে তারা ডিজিটাল পেমেন্টের দিকে যায়, এমএফএস এর দিকে যায়, বা অন্যান্য যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে সেটার দিকে যায়। আমাদের যারা রুরাল এসএমই আছে এবং আমাদের ভোক্তা যারা আছে কাস্টমার, তাদের দুইজনের আমরা ইন্টারেস্ট যেন আসলে প্রপারলি আসলে মিট করতে পারি, সেটার জন্য আমাদের এসক্রো পেমেন্টটা নেশন ওয়াইড আমাদের প্রত্যেকটা গেটওয়ের সাথে বাধ্যতামূলক করা দরকার। কারণ এসক্রো পেমেন্ট না হলে যে বায়ার আছে সেও একটা সিকিউরিটি পায় না যে সেলার তাকে রাইট প্রোডাক্ট দিবে কিনা, আবার যে সেলার আছে সেও আসলে প্রপারলি একটা ইনসিওরিটি পায় না যে সে রাইট টাইমে প্রোডাক্টটা পাবে কিনা, রাইট প্রোডাক্টটা পাবে কিনা। তো পেমেন্টের ক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা আছে। আমাদের যেহেতু এখনো ইন্টারনেটের অনেক জায়গাতে আসলে কভারেজের সমস্যা আছে, তো সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিরও এগিয়ে আসা উচিত। যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যেন সেখানে তাদের ইনভেস্টমেন্টটা হাই থাকে, সেখানে ইন্টারনেট অ্যাভেলেবিলিটিটা খুব হাই থাকে। আর এর পাশাপাশি আরো অনেক মাইনর চ্যালেঞ্জেস আছে, তো মাইনর চ্যালেঞ্জগুলো আমি নিয়ে আলাপ করব না, তবে আপনাদেরকে আসলে খুব পজিটিভ আমি কয়েকটা ইনফরমেশন দিতে চাই যে বাংলাদেশ সরকারের আমাদের যে ভিশন 2021 ছিল, এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ার আমরা খুব ভালোভাবে সেটা আমরা পূর্ণ করতে পারবো, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। এবং মিডল ইনকাম কান্ট্রির একটা স্বপ্ন আমরা যে দেখি, সেই রাস্তাটায় আমরা ওই হাইওয়েতেও আমরা আসলে পৌঁছে যাব। সো আমি আসলে এই পর্যায়ে আর দীর্ঘায়িত করব না, আমি পরবর্তীতে অ্যাড করব। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানে দেশের বাইরে থেকেও অনেক স্পিকারদেরকে, অনেক কোম্পানিদেরকে কানেক্ট করার জন্য। তারা আশা করব তারা আমাদেরকে দে ক্যান হেল্প আস টু কানেক্ট তাইওয়ান, চায়না and other progressive country to connect with the rural SMEs to market their products. All right, thank you very much, MD Shahriar Hassan Jishan Bhai. Was really informative. The speech that you have given. The pandemic and after the pandemic, there's a lot of things has been happening in our country, especially the internet users. Internet user has been drastically increased, and also not only just increased, they have been using internet for a purpose, not just for the entertainment. So currently they're using for shopping, so the e-commerce. I would say outside of the urban areas, so we have the Dhaka, Chittagong, Sylhet, and Rajshahi. These are like urban areas. The more people, like 70 to 80% people, they're living in the rural area. The problem is, what we can actually, can we go to that last mile, those people who actually really need those the services? The question is still, we haven't reached that part. So I have already visited a couple of Alibaba, the e-commerce villages in China, couple of villages. And what I've seen, it's very long journey. It's not like overnight they can actually overcome or achieve this success. It took them over like 8 to 10 years to overcome this challenge, and then came to this far. What I have seen the small villages, how they actually transform from the product manufacturing to direct to the suppliers through the e-commerce Alibaba platform, right? So the next speaker, I'm going to introduce you. Her name is Flora Su, and she's from Taiwan. She's a CEO in Asia Innovation Development and Entrepreneurship Association. So Flora, can you hear me? Are you with me? Yeah, I can hear you. Okay, excellent, Flora. So it's really good to have you with us. Thank you for being with us. And it's already afternoon, right? Yeah, Yeah. here. Right. So, okay. So, Flora, what I would like to ask you, it's in Taiwan, you've been trying to help the entrepreneurs. I'm sure, like not only Taiwan, you've been trying to help the entrepreneurs in worldwide through your platform, right? So the rural, of course, in Taiwan, how you guys are helping those entrepreneurs to connect in the digital business,
help them with what, and what advice we can actually take in our current the infrastructure, because infrastructure wise we still have a lot of things has to be done. Yes, we have achieved so many things in very short period, but how fast we can actually go ahead and then move forward and take it from there. So on to you, Flora. Sure. Yeah. My pleasure to be here. And actually, I would like to share some experience which happened in Taiwan. In Taiwan, actually, 95% of our industry are small and medium enterprise, SME. So around, I think 15 years ago, we started this kind of e-commerce platform, even for general SME. But in terms of today's topic about rural area, how could they can be benefited from this e-commerce dynasty, and to use some effective tools or method to make them to achieve the last mile. In Taiwan, we have similar cases. Even in Taiwan, we have some rural area, maybe some elder or aboriginal, or some area which the traffic is not so convenient. So several years ago, our government helped them to use e-commerce to let them have better economy and have business environment. But how do we do that? I will divide it into several aspects of that. First one is the software. So far, the government actually helped them the infrastructure, for example, like the internet breadth. That's the basic infrastructure which will be supported by government in some rural area. But in Taiwan, there's an interesting way that some of our software company, they will start to have some tools which help the rural area. For example, we have some software that if, for example, I'm a family business selling fruit in a rural area of Taiwan, you cannot imagine that I can coding the website by myself or do the payment system by myself. So usually we have a software, it's like a one-stop shopping software that's that's embedded a lot of a payment system, social media system, all the system that you need for a shop, very easy one. So the education time can be shortened, and then they can focus on the product. That is the first element. We help the rural area. And second element, our government will provide some education for the rural area people. Usually when you start a business, for example, like a farmer or a fruit farm, that you need to understand not only how do you use the system to sell the e-commerce product, you also need to understand the best business model, logistic, payment. How can you make all the things effectively to make a profit of that? So we sustainably got the education program from our ministers or some government program. And to Taiwan, it's interesting when, because we have passed this first stage. That stage is in rural area, they can start use a simple website to do simple transaction and do some simple marketing, and even to understand how do they make every transaction or even their business model refined. That is the first stage we have achieved. Then second stage, they started to have new business idea right now. So right now in Taiwan, you can find out certain startups, they have started to improve the system of the e-commerce. For example, right now we have blockchain that provide the resume of the food. So when the farmers sell their fruit in the past, they achieved transaction on the website to make it easy, not face-to-face. But at the second section, second milestone, they can even provide the resume of food to make people feel comfortable. Oh, this kind of food, what is the origin place of that? And is that safe or the old material meat? So we are keep going this way. But to my advice right now to the Bangladesh, the last mile, the host mentioned is quite important. How can we make most of the rural area people can start successful and efficient transaction here? I think the best one in Taiwan experience is infrastructure that the government can provide them essential software and hardware, because it's hard to afford by just
a small company in rural area or just a small businessman there. And second one is one-stop solution. That is like some company, they have a one-stop solution, just mentioned in my cases. That's only like what we see in Alibaba, there's some, or like a shop line which we use in Taiwan. That's you only, they're embedded all the equipment you need and all the software you need. You just to choose the module and the design. I think it's good to shorten the learning time. And third one is about education program. If there is some educator, they can go to the rural side and to help those business runner understand simple business idea, how to do marketing, and how to improve your sales seasonable every season or periodically. That can help them to do sustainable. And then that's in the other interesting case we find it in rural area or aboriginal area in Taiwan is after this three process, you can find a community there. They will start to have a local community born by themselves. For example, if this village is major produce flowers, they will have their own agricultural association there. Then we can collaborate with them. That will have another community power come there. No matter sometimes they will become an ecosystem. For example, some of them sells the flower itself. Some of them sell some cans made by flower, but it will become another economy, not only e-commerce economy. It will become an ecosystem economy, which help them to do more sustainability. So that is the first part that I echo for the host and the keynote speakers' ideas. That in Taiwan right now we are doing that. And follow up, I think actually right now to the Bangladesh rural area, this may be have a collaboration with Taiwan or East Asia region. Why? Because right now, because of the labor of division in Taiwan, as I just mentioned, the ecosystem, in terms of agricultural product, actually right now we have more focus, but we let other part be our partners from different countries to help us to become a trade in terms of agriculture, manufacture, or medical service. So that part maybe can fast or speed up the rural area industry or rural area business in Bangladesh. That by the collaboration by other countries or partner from other countries together. So through the e-commerce, I think that will be easy. Even the technology, like in Taiwan, we have a great fintech, loan tech, insurance tech, which is the embedded or infrastructure of each e-commerce platform you need. So that part, even it can bring in the next, to the e-commerce economy. I think the next one is digital economy. That's through those data we collected from the rural area. Through this data, we can think of more effective business model by this data economy. So if that have other countries or other areas collaboration, this data will be more diverse and be more rich that we can find out. For example, in Taiwan, when the small and medium enterprise, when they accumulate transaction for a while, then we will have another new business come out is from fintech sector. They got this data and start to do the loan business from this data. That will be loan technology. That is a new business for these startups. Or even they can do insurance because they understand your transaction, they understand what is your affordability. So there will be insurance technology startups emerge. That will bring in young generation or startup more opportunity here. But on the other hand, they help them to strengthen the security or function of e-commerce platform. I think that will be very good for a national economy in terms of digitalization. So that is the other part. Then final one, I think that is also very challenging but worthy of effort. That is digitalization. When e-commerce grow up in Taiwan, right now in Taiwan, we are facing the digitalization issue. It means you are not just using the app or tools to do the business.
It's all the value, the workflow, the product design, the business model, and the mindset of your staff all goes with the digitalization. That is, will change the business totally. For example, like the food resume I mentioned, right now, originally it's like a shop selling food or selling meat, but right now it's integrate with tourism, because they understand when they have data, they have customers. These people would like some food, fresh food from rural area. Why not we make it like a tourism business? So it can transform the business at the end. And I think that is good for a country. If a country's rural people or rural areas residents, when they think of a new business idea by their original base, that can help them to upgrade and make their profit better or make their business value better. So this is all the milestone and then my advice from Taiwan. Okay, excellent, Flora. It was nice to get all the information that you have given. Thank you very much for sharing the thoughts and your advices. I'm sure a lot of people who are watching this have taken a lot of notes from her, because what happened is the next generation, this generation, we've been trying to contribute to the community, contribute to the country's economy, and also want to change the world. So definitely to change the world, you need to see what is happening around the world. So thank you very much again, Flora. I hope you'll stay with us until the end, and go at the end, we'll just hear each and every speakers about the last speech, okay? So just bear with me. Now I'm going to go straight to the person actually. আমি just এখন আমি বাংলায় চলে আসি, okay? So এখন already international speaker থেকে আমাদের local speaker, আমাদের বাংলাদেশি দেশি মানুষ, মাটির নিয়ে কাজ করেন, মাটির মানুষের সাথে কাজ করেন, দেশের মানুষের সাথে কাজ করেন, এবং আমাদের সবার প্রিয় বেসিক্যালি ইব্রাহিম খলিল ভাই, আপনি আছেন আমাদের সাথে, সবাই ওনাকে পাক বন্ধু হিসেবে চেনেন। ভাইকে আমি অনেকদিন ধরেই চিনি। সো উনি ইক্যাবের রুরাল ই-কমার্সের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন। সো বেসিক্যালি ইব্রাহিম ভাই উনি কাজ করছেন পাট নিয়ে সেই দীর্ঘ 20-25 বছর ধরে, if I'm not wrong। উনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে যে উনি ওনার পার্ট থেকে যেটা চেষ্টা করছেন রুরাল ই-কমার্স, রুরাল কমার্সের একটা পার্ট, বিকজ জুট ইজ আওয়ার ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস থিংস। আমাদের একটা গর্ব, আমাদের ঐতিহ্য, যেগুলো নিয়ে আমরা গর্ব করার মতো। এখনো যে সাস্টেনেবল যে প্রোডাক্টস গুলা, ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্টস গুলা নিয়ে সারা পৃথিবীতে এখন তোলপাড় চলছে, তার মধ্যে জুট ইজ ওয়ান অফ দ্য ভেরি প্রমিনেন্ট একটা প্রোডাক্ট হতে পারে এবং হওয়া উচিত আমার মতে। যেটা নিয়ে উনি কাজ করছেন প্রতিনিয়ত, এটা নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছেন, এটার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে এটা প্রচার করছেন, নিজে ইউজ করে প্রচার করছেন, ট্রেনিং করাচ্ছেন। সো বেসিক্যালি উনি আমাদের যে এই যে রুরাল ই-কমার্সের যে ইকোসিস্টেমে, সেখানে উনি ওনার পার্ট থেকে কন্ট্রিবিউটটা যে করছেন তার জন্য অনেক ধন্যবাদ। সো ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি শুনতে চাইবো বেসিক্যালি যে আপনি ওয়াই, এক নম্বর হচ্ছে ওয়াই জুট, এটা একটু ছোট করে বলবেন। জুট নিয়ে কেন আপনি এই কাজটা করছেন, কি থেকে, কি আশা থেকে, কি ভালোবাসা থেকে, সেটা আমাদের শেয়ার করবেন। পাশাপাশি এই যে জুটটাকে অনলাইন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা জুট নিয়ে কাজ করছে, এই উদ্যোক্তাদেরকে আপনি তাদেরকে কিভাবে আসলে কানেক্ট করছেন ডিজিটালি, যে তার বিজনেসটাকে যাতে ই বিজনেসে ট্রান্সফর্ম হয়, সেটা একটু শেয়ার করবেন। প্রিয় ইব্রাহিম ভাই, আপনার মাইকটা অন করে কথা বলতে পারেন। ঠিক, শুরু করেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। আসলে এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালাইজেশনের যুগে আমরা এইভাবে ভার্চুয়ালি কথা বলার একটা সুযোগ হয়েছে। এই জন্য ধন্যবাদ জানাই আইসিটি মিনিস্ট্রিকে, ধন্যবাদ জানাই হলো আমাদের ব্যাসিস, আমাদের ইক্যাব এবং বিসিসি কে, এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, ব্যাক এন্ডে যারা আছেন, ফ্রন্টে যারা আছেন, এবং আমার এখনকার আজকের এই প্যানেল বিদেশ থেকে যারা যোগ দিচ্ছেন, বিশেষ করে আমার কি নোট স্পিকার মিস্টার শাহরিয়ার সাহেব এই আমাদের রুরাল ই কমার্স সম্বন্ধে মোটামুটি উঠিয়ে নিয়ে আসছেন। তো আসলে আমরা তো গ্রাম থেকে আসা মানুষ, আমরা
ছিলাম গ্রামে, আসছি ঢাকা শহরে। ঢাকা শহরে আসলে এখনো ওই যে মিস্টার শাহরিয়ার সাহেব বলে গেছেন, আমাদের এখন 70% আসলে ই কমার্সের বিজনেসটা এখন পর্যন্ত আমরা গ্রামের প্রোডাক্ট দিয়ে আমরা চালাচ্ছি, চলছে। কিন্তু আসলে ওই যে যে সমস্যাগুলোর কথা বলে গেছে, তো ওই সমস্যাগুলোর কথা আমি বলবো না, শুধু আমি ব্যক্তি ইব্রাহিম যদি বলি যে আমি ইংল্যান্ড থেকে আসার পর থেকে আমি চাচ্ছিলাম একটা কমোডিটি নিয়ে কাজ করতে, যেটা আমার এখানে অর্ণব ভাই বলে গেছেন যে আমি আসলে পাট নিয়ে গত 27 বছর আমি চেষ্টা করতেছি এইটাকে ফ্রন্ট লাইন নিয়ে আসতে। এবং এইটা আমাদের আসলে একটা এমন একটা কমোডিটি, এমন একটা পণ্য, আসলে এইটা করলে এটার জুটিস্টিক চারকোল থেকে আসলে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে এখন। এটা যেরকম আসলে আমরা ইচ্ছা করলে আমরা চাইলে এটা থেকে আসলে আমাদের দেশকে হাসাইতে পারি, যেহেতু এটা ডায়মন্ড। এবং পাটের আসলে যেহেতু এটা আমাদের নিজস্ব একটা সম্পদ, এটার জন্য আসলে কোনো কিছু ইম্পোর্টের দরকার হয় না। আসলে অর্ণব ভাই, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমার ব্যক্তি, আমরা প্রাইভেট ভাবে বা আমি ব্যক্তিগতভাবে গত এতটা বছর এটাকে মানুষের, আমাদের মাইন্ডসেটটা ঠিক নেই। এবং এখানে পলিথিন এসে আমাদের এই পাটটাকে আরো দুরূহ করে দিছে। কারণ পলিথিনের পাটের জায়গাটা যখন পলিথিন দখল করছে, পলিথিনটা এত কম দামে, এইটা পাটের সাথে কম্পিট করা যায় না। আর এই জায়গাটা আমার আসলে এই এফোর্টটা, যেটা আপনি মেনশন করে গেছেন, যে আসলে আমি চেষ্টা করতেছি এই যে বিরামহীন ট্রেনিং। আজকে আমার ট্রেনিং ছিল, ট্রেনিংটা ক্যান্সেল করে আমি এখানে আসছি শুধু আমার জাতিকে, দেশবাসীকে, দেশের বাইরে যারা দেখবেন তাদের কাছে এই কথাটা শুধু রাখতে, যে আমাদের দেশে দেখেন প্যান্ডামিকের কারণে কিন্তু অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে গেছে। আমাকে সৌদি থেকে, মিডল ইস্ট থেকে গতকাল আমাকে ফোন দিচ্ছে, আগের মজা এখন আর নাই, আগের একার চাকরি সেই মজা নাই, ইব্রাহিম ভাই চলে আসবো, কি করব, পাট নিয়ে কি করা যায়। এখন দেখেন পাটটা তো রুরালের, এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য আপনি সব কমোডিটি দিয়ে একবারে পারবেন না। যেটা আমি ধন্যবাদ জানাবো এখানে আমাদের ইক্যাবকে, ইক্যাব আমাকে একটা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হিসেবে রাখাতে আমার দায়িত্ব বেড়ে গেছে। আমি গত সপ্তাহে আমি ইয়েতে গেলাম, সাভারের ওদিকে গেলাম, যে আসলে কিভাবে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কিভাবে একটা ভিলেজকে মডেল ভিলেজ করে আমরা কিভাবে, চায়নার মডেল আছে এরকম একটা মডেল যদি আমরা করতে পারি, করে যদি আসলে আমরা এটাকে যদি আমাদের ইয়েতে নিয়ে আসতে পারি, আমাদের ন্যাশনাল পর্যায়ে নিয়ে আসতে পারি, এবং একটা মডেল যদি দাঁড় করাতে পারি, এটাকে কপি করে করে আমরা সব জায়গায় দিতে পারবো। তো আমার আসলে প্যাশনের জায়গা হলো পাট। পাটটা যদি করেন, দেখেন এটা এখন গাড়িতে ব্যবহার হয়, এটা এখন বিমানের ইন্টেরিয়র হিসেবে ব্যবহার হয়, এটা দিয়ে গাড়ির বডি হয়, এইটা দিয়ে এখন এই যে টিন হয়, ঢেউ টিন হয়, তারপরে পাট থেকে কি না হয় ভাই, এখন এই যে জুতা হচ্ছে, তারপরে ঘরের এই পর্দা টর্দা থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। আগে আমাদের এই যে শুধু ইয়ে ছিল, শিকা ছিল, বা আপনার বস্তা ছিল, আর আপনার ইয়ে ছিল, পাপড় ছিল। এখন প্রায় 350 রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে। অর্ণব ভাই, আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই, আমাদের যে ইয়াং জেনারেশন আছে এদেরকে আসলে এই রুরালটাকে ডেভেলপ করতে হলে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যুব সমাজ যারা এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসতেছে, এরা আসলে মেন্টর পাচ্ছে না, কি করবে খুঁজে পাচ্ছে না। এই জন্য দরকার হয়েছে আসলে সরকার এবং বেসরকার, যেটা আমার স্পিকার এর আগে বলে গেছেন, শাহরিয়ার সাহেব বলে গেছেন, আমাদের সরকারি এবং বেসরকারি মিলিয়ে এটাকে কিভাবে আমার ট্রেনিংটাকে কিভাবে আমরা এই ইয়ে করতে পারি। কৃষিতে যেরকম আমাদের আধুনিকায়ন আনা দরকার যন্ত্রপাতিতে, শুধু আমাদের মোবাইল দিয়ে আমরা 3G দিয়ে কানেক্টিভিটি বাড়িয়ে দেব, আমরা রাস্তা ইয়ে করে ফেলবো, কিন্তু লোক তো নাই, লোক তো সব বিদেশে চলে গেছে চাকরি করতে, তার কারণ তখন রাস্তাঘাট ভালো ছিল না। এখন তাদেরকে বলতে হবে তোমাদের রাস্তাঘাট ভালো হয়ে গেছে, তোমাদের এখন 3G 4G চলে আসছে তোমাদের হাতের মুঠে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের রুরাল এরিয়ার সাথে আরবান এরিয়ার কানেক্টিভিটিটা, এইটা যদি হয় আর ওইসব জায়গায় যদি হাব হয়, আমাদের মানুষ সারা পৃথিবীতে গিয়ে অর্ণব ভাই খুব ভালো শ্রমিক হয়, অ্যাওয়ার্ড পায়। আমার দেশে এই ছেলেগুলা ইউনিভার্সিটিতে পাশ করার পর কোন রাস্তা খুঁজে পায় না। তো এই কারণে এখন আমার ইয়েটা যারা দেখছেন, এই প্রোগ্রামটা যারা দেখবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ইয়াং জেনারেশন যারা দেখবেন, এটা আসলে তো সরকার করতেছে হলো এই মানুষগুলাকে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, ইয়াংদেরকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য। তো ইয়াংরা এখানে যদি আসে, যদি তারা এখানে যদি পটেনশিয়ালিটি না দেখে, ভবিষ্যৎ যদি না দেখে, তাহলে তো আপনি আনতে পারবেন না। এখন আসলে দরকার হয়েছে এনজিওরা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, এনজিওদের সাথে সম্পৃক্ত করে আমাদের এই যে ইয়াংদের জন্য যদি আমরা যদি আসলে ইন্টারনেটে যদি আমাদের সেই যদি ইয়েটা থাকে এবং দক্ষ যদি আমরা আসলে যুবশক্তি তৈরি করতে পারি, তার পাশাপাশি আমাদের যে ডেলিভারি সিস্টেমটা যদি ইজি হয়, ভাই দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু দিয়ে আপনি শুরু করতে পারবেন।
আমাদের দেশের সিজনে আইসা আলু পচে যায়, আমাদের দেশের সিজনে এসে আনারস পচে যায়, আমাদের দেশের সিজনে এসে কাঁঠাল পেকে যায়। এইটা এমন কোনো টেকনোলজি না, এমন কোনো আপনার ইয়ে না যে আমরা এই জিনিসটা পারবো না। আমরা পদ্মা সেতুর মতো সেতু যদি করে ফেলতে পারি, তাহলে আমি কেন আমার এই মাননীয় কি স্পিকারের এলাকা, যে এলাকা এখানে প্রচুর আলু হয়, সেখানে আমি প্রসেসিং করে কিভাবে এই আলুটাকে আমি দেশের বাইরে পাঠাইতে পারি, দেশেও এটা ইউজ হলো, দেশের বাইরে সেই রকম আমার পাটেরও সেম। পাটটাকে আমাদের অল্প কয়টা লোক শুধু করতেছে, বিভিন্ন জায়গায় খুব ভালো করতেছে, তারা বিদেশি ব্র্যান্ডের কাজ করতেছে। ভাই শুধু পাটটাকে যদি আমরা ধরে রাখি, যেহেতু পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই সোনালী আঁশটা হয় এবং এটা গ্রামীণ প্রোডাক্ট, এবং এইটাকে যদি আমরা এমফাসাইজ করি, আমি ধন্যবাদ জানাই অর্ণব ভাইকে আমার এই বর্ণনার, আমার পরিচয় দিতে গিয়ে উনি কথাগুলো বলছেন, আমার জন্য সহজ হয়ে গেছে। আমার দেশে একটা ছেলেও বেকার থাকবে না শুধু যদি পাট নিয়েও কাজ করে। তার কারণ হচ্ছে পাট থেকে তো এত বাই প্রোডাক্ট, এগুলো যদি আপনি সত্যি সত্যি যদি আপনি যদি এই মানুষের সামনে তুলে ধরলে এইটা থেকে যখন মানুষ এইটার বেনিফিট পাওয়া শুরু করবে, তো কৃষকরা এটা চাষ করবে, কৃষকরা চাষ করলেই আমার দেশ আসবে, আমার কৃষক আসবে, দেশ আসবে। সুতরাং আমি লম্বা সুযোগ পাবো না, আমি ছোট ছোট করে শুধু এই কথাগুলো বলতে চাই যে আমাদের সরকার যদি একটু আন্তরিক হয়ে, আমি জানি সরকার আন্তরিক, তার সাথে যদি বেসরকারি যারা আছে তাদের মধ্যে যদি কোলাবোরেশনে যদি আমরা ট্রেনিংটা বাড়াইতে পারি, ট্রেনিং বাড়িয়ে বা সরকার এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে, জেডিবিসি জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, তার মাধ্যমে এবং বিভিন্ন ইয়ের মাধ্যমে, সংস্থার মাধ্যমে, বিসিকের মাধ্যমে ট্রেনিং দিয়ে যাচ্ছে। কিন্তু পাটের স্পেশাল, পাটটাকে এখন স্পেশাল ভাবে দেখা দরকার। প্যান্ডামিক আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছে যে আমাদেরকে নেচারের কাছে, ব্যাক টু নেচার, আমাদের নেচারের কাছে ফিরে যাওয়া লাগবে। তো এখনো বলবো অর্ণব ভাই এবং যারা আমাকে এই সুযোগ করে দিচ্ছেন, আমি গ্রামের মানুষ, আমি গ্রাম নিয়েই, আমি গ্রামের ছেলে, গ্রাম থেকে আসছি, আমাদের অর্থনীতি এখনো গ্রামে, আমরা অল্প কয়টা মানুষ শহরে থাকি, শহর দিয়ে আমরা আসলে এই দেশ চালাতে পারবো না। তাহলে কি করতে হবে, পলিসি মেকার যারা আছেন ওনাদের প্রতি আমার অনুরোধ, আমাদেরকে, আমাদের ইয়াংদেরকে সেই সুযোগটা করে দেন। যারা আমাকে বিদেশ থেকে ফোন দেয়, ভাই দেশে এসে কি করব, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে গেছে, এখন ইউনিভার্সিটি চলতেছে না, ছেলেগুলা একদম স্কাটার্ড। আমার এই যে এখন যে ট্রেনিং করে, ট্রেনিং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র আছে, দিশেহারা, বিসিএস দিয়ে কোনো কিছু করতে পারতেছে না, যারা কোর্স কমপ্লিট করে নাই তারা কোর্সের জায়গায় গিয়ে ফেসে আছে। এরকম একটা ফ্লাস্ট্রেশন, আমাদের এত বড় একটা মানব সম্পদ, যুব সম্পদ যেটা আমাদের এখন বর্তমানে আমাদের দেশে আছে, সত্যি সত্যি আমাদের দেশের যে 21 শতকের যে চ্যালেঞ্জ, আমরা যে মধ্যম আয়ের দেশে যাব, এইটা এত ইজি আমাদের পক্ষে, শুধু আমাদের কিছু মানুষ আমাদেরকে একটু শুধু প্যাট্রোনাইজ করবে। তো আমি ইকে বলবো, আমাদের অর্ণব ভাই, আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলবো, দেশবাসীর যারা পলিসি মেকার, ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু কষ্ট করে এই ইয়াং জেনারেশনদেরকে ট্রেনিং দিয়ে দক্ষতা বৃদ্ধি করে এরা কিভাবে বিপণন ব্যবস্থাটা ভালো করতে পারবে, আমরা কিভাবে সরকারি সহায়তাটা পেতে পারি, এই জায়গাগুলো প্রচার প্রচারণার অভাবে ছেলেরা জানে না, ইয়াং ছেলেরা জানে না। তার পাশাপাশি আমরা সহজ শর্তে, যেহেতু আমরা একেবারে রিস্ক, মানে অল্প শর্ত, কারণ শর্ত বেশি হওয়াতে অনেকে অনেক ঋণ দেয় ভাই, যখন নিতে যায় অনেক ব্যাংকের কথা আপনি শুনবেন, ঋণ দিয়া অনেক কমে ঋণ দেয়, কিন্তু ভাই এই ঋণটা লাস্ট পর্যন্ত ছেলেরা পায় না। কেন জানেন? বলে সহজ শর্ত, আপনি নিতে গেলে শর্ত আর সহজ থাকে না। তো এই জায়গাগুলো যদি একটু যদি খেয়াল করে, এবং যদি আপনার সত্যি যদি আমরা যদি আমাদের পণ্য যেগুলো সিজনে নষ্ট হয়ে যায়, এগুলা যদি আসলে সত্যি আমরা প্রক্রিয়াজাতকরণ করে যদি লোকালি ব্যবহার করতে পারি, এইটাকে যদি আমরা আসলে সত্যি সত্যি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারি, তাহলে আমরা একটা ট্রিমেন্ডাস এটা থেকে একটা ফল পাবো, এবং আমার দেশ সত্যিকারী অর্থে ডিজিটাল বাংলাদেশ হবে। এবং আমাদের প্রাইম মিনিস্টারের যে স্বপ্ন, আমাদের জাতির, আমাদের সমস্ত বাঙালির যে স্বপ্ন, এই স্বপ্ন সত্যি বাস্তবায়িত হবে। আমরা সেই পথে হেঁটে যাচ্ছি। আমি রুরাল ই কমার্স নিয়ে কাজ করে যাচ্ছি। আমার এই মাধ্যমে আমি দাওয়াত দিচ্ছি, সবাইকে আহ্বান জানাচ্ছি, ইয়াংদেরকে, ইয়াং ভাইয়েরা আপনারা আল্লাহর রাস্তায় চলে আসেন, কিভাবে কি করতে হবে পাট নিয়েই কাজ করেন, অসম্ভব এক সম্ভাবনা, আপনারা সাথে থাকেন। পাটটা রুরালের, একদম রুরালের, আমার দেশের এইটা একমাত্র প্রোডাক্ট যেটা আমরা সারা পৃথিবীতে এটা ডিমান্ড। আসুন আমরা একত্রে কাজ করি, সবাই মিলে কাজ করি। ধন্যবাদ আমাকে যারা সুযোগ দিয়েছেন তাদেরকে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ইব্রাহিম ভাই। আপনার কথা শুনলে আসলে শেষ
করতে ইচ্ছা করে না, বাট স্টিল আমাদের যেহেতু সময়ের কিছু স্বল্পতা আছে এবং আরো কিছু স্পিকার আমাদের আছেন অলরেডি আমার সাথে ওয়েট করছেন, পরবর্তীতে আমি কুইকলি চলে যেতে যাচ্ছি আমাদের নেক্সট স্পিকার ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ, যিনি হচ্ছেন সিইও গ্রামীণ ফ্রেন্ডস এন্ড কোম্পানি লিমিটেড। সো উনার কাছে ভাই আপনি শুনতে পাচ্ছেন জুনায়েদ আহমেদ ভাই? জি, সব ভালো যা শেষ ভালোতা। সরি আপনার অনেক সময় আপনি একদম লাস্টের দিকে চলে আসলেন, বাট স্টিল আমরা আসলে কথা শুনছিলাম এক একটা স্পিকারের অনেকগুলো কিছু ভালো পয়েন্ট এখানে চলে আসছে। সো আপনার কাছে আমি শোটা শুরু করার আগে আপনার সাথে অলরেডি কিছু কথা বলেছি, সো আই থট আপনারটা আমি সবার লাস্টে রাখি, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একদম সরাসরি কানেক্টেড হয়ে কাজ করছেন, আপনি পার্সোনালি কাজ করছেন এন্টারপ্রেনারদের সাথে, উদ্যোক্তাদের সাথে যারা একদম মাঠ পর্যায়ে আছেন। সো আপনার প্রথমত আপনার যে অর্গানাইজেশনটা আছে গ্রামীণ ফ্রেন্ডস, সো ওইটা সম্বন্ধে আমি একটু ছোট্ট করে শুনবো, তারপরে আপনার কাছে আমার কোয়েশ্চেনটা থাকবে যে বেসিক্যালি দুটো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের মধ্যে আমি দুটো পার্ট করে দিচ্ছি। সো আপনার এই যে ইন্টারভেনশন অফ দ্য রুরাল ই কমার্স, এইটার সম্বন্ধে আপনি একটু আমাদের একটু ডিটেলস বলবেন। পরবর্তীতে আপনি যে অবস্টিকল এবং প্রবলেম গুলো আছে আমাদের এই যে উদ্যোক্তাগুলো গ্রামে এবং গ্রাম থেকে যে আসলে নলেজ রিলেটেড, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, ফান্ড রিলেটেড, এই বিভিন্ন যে অবস্টিকল গুলো আছে, এই অবস্টিকল গুলোর আপনারা কিভাবে আইডেন্টিফাই করছেন এবং আইডেন্টিফাই করে এটাকে আসলে কিভাবে প্রবলেমটা সলভ করার জন্য কি ধরনের আসলে ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন আপনাদের এন্ড থেকে, সেটা একটু আপনাদের কাছে শুনবো। জি জুনায়েদ ভাই, আপনার কাছে মাইক দিচ্ছি। Assalamu alaikum and good noon everyone. I'm really honored to be here today with our distinguished guest, Mr. H.M. Shafiquzzaman, Additional Secretary, Minister of Commerce, and my honorable keynote speaker, Mr. Shahriar Hassan Jisan, and Mr. Arnob Mustafa, Ms. Flora Shu, and I have never seen my life very hardworking man. যার কথা না বলে হয়, Rural Economic Standing Committee Chairman, Mr. Ibrahim Khalil Bhai. Also, I should give a special thanks to ICT Division, BASIS, BCC, and ECAB to giving me opportunity. I mean, big opportunity to join this event. Dear Speaker, I will not take a long time to giving my speech today. I will share some of my field level experience, what I have learned and what I've seen. You know, I have been involved projecting like national NGOs and Nobidan Apte Foundation and International Peace Organization, Asian Research Foundation based in Bangkok, to get support vulnerable people, especially women, youth, and migration workers for empowerment since 2018 in north part of division in Bangladesh. I'm working with currently 10,000 people in area Joypurhat, Bogura, and Sirajganj for the rural development. So already most of the things that rural development purpose already covered by our Shahriar Hassan Jisan Bhai, then our Khalil Bhai, they already covered everything. So I'll go just for some significant part of the rural communities, what they're facing the problem. And recently, remarkable growth has witnessed in increase, accessing mobile phone and internet, which showing a new way to trade e-commerce. We all know that. And especially during COVID pandemic, the digital behavior of the people has changed a lot. You see that, right? And this has become very much helpful for the expansion of e-commerce in Bangladesh. And according to Bangladesh Competition Commission, we can see the figures in billion taka, 166.66 till August 2020, if I'm not mistaken. And already Shahriar Bhai mentioned that, even the Khalil Bhai and Arnob Bhai as well mentioned that, like 70 to 80% people, that means community product and depend on the rural job, right? But the most role lead by agriculture sector by the farmers. But you see that the farmers, they don't have proper, education. They don't have proper skill, even though they are not financially sound. We all know that, right? So we have to develop a framework where farmers can be participate with us.
I mean, it should be like more flexible. We have to bring some flexibility to can participate with the farmers. Okay. So before connecting to, because today our topic is rural entrepreneurs and digital solution. Our topic is how to connect the rural entrepreneurs to in the digital solution. We see that before we connecting rural entrepreneurs in digital solution, we must see the key intervention areas for fostering rural e-commerce growth. আমাদের rural e-commerce growth জন্য definitely we have to create a framework. So I will give you some basic part because most of the things are same. I mean the infrastructure, logistics, it is a common. So I will just go through it very shortly. Like we have to develop ICT infrastructure and available telecom service in rural area. Why I mention available telecom service? Because we have 4G and already 5G testers are already mentioned that. Alhamdulillah, we are really happy. But while I'm working in the rural some of the part, like Joypur Hart, one of the area name, union name is Kalai Upazila, still I am suffering there, to get the network properly. I tried, several telecom service. Because since we are talking the rural, so we have to see that in the end part, what is the happening. So we have to develop, we have to think in the ICT infrastructure and available telecom service in the rural area. Logistics and trade facilitation. We have to create a legal regulatory environment, skills development facilities, and আমরা স্কিল ডেভেলপ করলাম, বাট কোনো কিছু নার্সিং যদি না করি ওটা আসলে বেশি দিন থাকে না। এটা শুধু আজকের না, অনেকদিন থেকেই কিন্তু শুড গিভ থ্যাঙ্কস টু আওয়ার গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এই সেমিনার করা, এই ট্রেন করা, বাট স্টিল ওয়্যার ইজ দ্য গ্যাপ? আমরা গ্যাপ যেটা পেয়েছি যে কোনো অ্যাওয়ারনেস রাইজিং প্রোগ্রাম নাই, ট্রেনিং করে গেছে দে গন, আর তারা তো সেলফ লার্নিং এই শব্দটার সাথে তারা পরিচিত না, even though they always demotivated by others, that. So that's been awareness raising program is necessary. Then e-commerce platform, e-payments and e-procurement, it is common. And these are the area, if we cover, rural entrepreneurs already see that in the digital solution. They're already in the solution. Like Grameen Friends already has taken some initiative, a piloting project. It's called ePolli. And the place we selected, Sirajganj, there is 3 villages. One is named Bahuka, Godaria, and Silgasa. আমরা এই 3টা ভিলেজ নিয়ে কাজ করতেছি। এবং কেন সিরাজগঞ্জ একটু বলিনি, because of that I cannot develop, I cannot giving a support like, or I cannot develop a infrastructure. I mean, I'm not capable, to be honestly. But আমি সিলেক্ট করছি এই কারণে 3টা গ্রাম যেখানে অলরেডি কমিউনিকেশনটা সুন্দর, যেখানে অলরেডি আপনার টেলিকম সার্ভিস ইজ কভার্ড, বিকজ উই আর ইন দ্য 4G রাইট নাও, রাইট? এটা কভার করাতে আমার জন্য সহজ হয়ে গেছে কিছু নেটওয়ার্ক একসাথে কানেকশন করা। Like we are giving service to communities to grow, like e-primary health care in door to door. Now you have a question, why health? We are talking about like rural e-commerce, because that, brother, Shastra is very important, health is very important. If I'm not fit, how do I work? How do I produce? So I have to fit myself first. So we are giving like e-primary, it's called e-primary healthcare in door to door. আমরা বিভিন্ন উঠানে যাই, উঠানে গিয়ে বসি, আমরা প্রজেক্টরে ডাক্তারের সাথে কমিউনিকেশন করি। ইভেন তো এখানে আমরা ePolli নামে একটা হাউস আছে, যে হাউসে কি করে মানুষ গিয়ে তারা ডাক্তারকে দেখাতে পারতেছে, এবং যারা আসতে পারতেছে না তাদের কি করা হচ্ছে, উইকলি আমাদের টিম ওখানে যাচ্ছে, একটা প্রজেক্টর দিয়ে আমরা এখানে বসতেছি, রাইট? ডাক্তারকে দেখাচ্ছি, মানে দূরত্ব থেকে ইন্টারনেটের থ্রু বাই, মানে ইন্টারনেটের যে অ্যাক্সেসিবিলিটি এই জিনিসটা আমরা ওদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? পাশাপাশি ওরা চাইলে আমাদের অ্যাপস এর মাধ্যমে ওরা কমিউনিকেশন করে ডাক্তার সাথে কমিউনিকেশন করে চিকিৎসা নিতে পারতেছে। এটা তো নিচ্ছে, বাট আমরা দিচ্ছি কি? আমরা দিচ্ছি এই যে আমাদের কিছু হেলথ মানে কিছু কি বলে ফিল্ড লেভেলে কিছু কর্মী আছে যারা কিনা ডোর টু ডোর গিয়ে তাকে আপনার সার্ভিস দিচ্ছে। 2 ধরনের, একটা হচ্ছে হেলথ রিলেটেড সার্ভিস দিচ্ছে, আরেকটা হচ্ছে তার কি প্রয়োজন সেটা বুঝে
তাকে সেটা তার ঘরে পৌঁছায় দেওয়ার, মানে যেটা কল ডেলিভারি, সেটা তাকে দেওয়ার চেষ্টা করতেছে। তারপর আমাদের ই এডুকেশন আমরা খুব স্বল্প আকারে চেষ্টা করি আপনার কৃষকদেরকে নিয়ে, ওই যে উঠান বৈঠক, অথবা আমাদের এখানে 3-4টা কয়েকটা কম্পিউটার আছে, দে উইল কাম and we are giving the basic ICT, কিভাবে কম্পিউটার অন করবে, কিভাবে ইন্টারনেট চালাবে, কিভাবে তার প্রোডাক্ট কিভাবে আপলোড করবে, ভেরি বেসিক we are giving training to them. And beside ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ফিল্ডগুলিতে আমরা চেষ্টা করি আমাদের দক্ষতা অনুযায়ী আমরা ওগুলো ট্রেন করতে। পাশাপাশি আমাদের ই মার্কেট প্লেস আছে, যেখানে আমরা তাদেরকে মোটিভ করি, কারণ রুরাল ই কমার্সের একটা অংশ, বিশাল অংশ, তাই না, এই মার্কেট প্লেস। সে এখানে এসে কি করবে, সে এখানে এসে পণ্য সেল করতে পারবে, পাশাপাশি সে যেন পণ্য কিনতে পারে, কারণ টু ওয়ে, আদারওয়াইজ দ্য প্রজেক্ট ক্যানট বি সাস্টেইন। দিস প্রজেক্ট ক্যান বি সাস্টেইন যদি আমি সেল না করতে পারি, আমি যে সার্ভিস দিয়ে গেলাম, তাহলে আমি এখানে টু ওয়ে রিলেশন ডেভেলপ করেছি। একটা হলো সে আমার কাছ থেকে কিনে আমার কাছে পণ্য বিক্রি করে যাবে আমাদের এখানে, যে বিক্রির মাধ্যমে মানে ইটস ডাইরেক্ট কানেকশন, ঠিক আছে, আপনার ফার্মার্স টু ডিরেক্ট টু দ্য কনজিউমার। তো সে সেল করতে পারবে, পাশাপাশি সে যেন আবার আমাদের কাছ থেকে পণ্য কিনতে পারে, কারণ অনেকগুলি তার ডিফিকাল্টি, সে চাইলে আপনার একটা ট্রাক্টরের পার্টস পাবেন অ্যাভেলেবেল, এই to grow up them. Thank you very much, Junaid Ahmed bhai, for sharing your excellent speech with us and experience how you actually developing and from your part. আজকে আমাদের সাথে যতজন স্পিকার আছেন, আমি স্পেশাল গেস্ট যাবেন তার সম্বন্ধে আমি একটু আপনাদের কাছ থেকে আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই। আপনি কারেন্টলি উনি আছেন অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় এবং কোঅর্ডিনেটর বিজনেস প্রমোশন কাউন্সিল এবং টিসিবির ইনচার্জ হিসেবে আছেন। আমি আর অপেক্ষা করাবো না আপনাদেরকে, আমি স্যারকে একটু স্পিডে আনতে চাচ্ছিলাম। স্যার হচ্ছেন নান আদার দেন শফিকুজ্জামান স্যার, AHM শফিকুজ্জামান স্যার। স্যার আপনি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ অর্ণব, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ অর্ণব। সো স্যার, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাবো যে কোভিড এর পরবর্তী সময়, যে লকডাউন পরবর্তী সময় ওয়ার্ল্ড ওয়াইডে যে পরিমাণ আমরা একটা ট্রান্সফরমেশন দেখেছি, নট অনলি বাংলাদেশ, সেটা কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা বিশাল ট্রান্সফরমেশনের মধ্যে আমরা গিয়েছি। সো এই যে লকডাউনের পরে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশি ই কমার্সের ভূমিকাটা আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ অর্ণব, খুবই রেলিভেন্ট একটা প্রশ্ন, এবং ডিজিটাল ওয়ার্ল্ড 2020-তে আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য, এবং আজকের টপিকটা রুরাল আপনার যে ই কমার্স এবং সেটাতে কানেক্টিং রুরাল এন্টারপ্রেনার ইন ডিজিটাল সলিউশন, এবং এটার সাথে আসলে আমার মানে কাজের ক্ষেত্রে আসলে লিঙ্ক অবস্থায় আমি খুবই সম্পৃক্ত আছি। আমি একটু প্রেক্ষাপটটা বলতে চাই এভাবে, আমাদের মিনিস্ট্রি অফ ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আপনার কাছে অনেক কিছু শোনার আছে, অনেক কিছু জানার আছে। আপনি অলরেডি কাজ করেছেন একদম মাঠ পর্যায়ে, আমি জানি যে আপনি খুব মাঠ পর্যায়ে কাজ করেছেন, সেই অলমোস্ট 26 ইয়ার্স ধরে আপনি আসলে বাংলাদেশের অনেক কিছুর সাথে ইনভলভ, অনেক কিছু ট্রান্সফরমেশন দেখেছেন। পার্সোনালি স্যার, আমি in January I had opportunity to go to Alibaba Business School with 3 days একটা লিডারশিপ ট্রেনিং এ। সেখানে বেসিক্যালি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা ইনিশিয়েটিভ ছিল, আমরা ইক্যাপ থেকে 4 জন আমরা গিয়েছিলাম প্রতিনিধি হিসেবে। সো ওখানে গিয়ে আমাদের একটা এক্সপিরিয়েন্স আমি জাস্ট ছোট্ট করে আপনাদের শেয়ার করতে চাই, বিকজ এটা পরবর্তী কোশ্চেনের সাথে একটু রিলেটেড। সো আমরা ওখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আলিবাবা অ্যাকচুয়ালি যে এই পজিশনে এসছে, তাদের কিন্তু একটা লং টার্ম একটা ভিশন ছিল। তারা 2010 এবং 12 দিকে যেটা করেছে, একদম ছোট্ট করে 7 থেকে 10টি গ্রাম নিয়ে ওরা শুরু করেছিল প্রজেক্টটি পাইলটিং, সেটা হচ্ছে ই কমার্স ভিলেজ। কারেন্টলি তাদের 4,500-এর উপরে 4,500-এর উপরে এখন ই কমার্স ভিলেজ রয়েছে। আমার পার্সোনালি 2টো ভিলেজ দেখার সুযোগ হয়েছিল। মজার বিষয় হচ্ছে এক একটা ভিলেজের যে জিডিপি, সেটা আমাদের অনেকগুলো, আমি আমাদের দেশ বলবো না, অনেকগুলো দেশেরই আসলে একটা টোটাল জিডিপির উপরে, মানে জিডিপি না সরি, এটা হচ্ছে আপনার টোটাল এক্সপোর্টের উপর একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি এক্সপোর্টের থেকেও বেশি একটা ছোট্ট গ্রামের এক্সপোর্ট আমি যদি বলি। তো স্যার, এইটা আমি আসলে বাংলাদেশেও কিন্তু এই সুযোগটা রয়েছে, যেহেতু বাংলাদেশের অবকাঠামোয় যে প্রবলেম গুলা, সেটা কিন্তু চায়নাতেও ছিল। তাদের দেশেও রোড এবং এই যে ট্রান্সপোর্টেশন, ইন্টারনেট, এই জিনিসগুলো কিন্তু তখনও আজকে থেকে 10 বছর আগে এখনকার মতো এত স্মুথ ছিল না। হ্যাঁ, তো ওরা যেটা করেছিল যে সরকার এবং ব্যবসায়িক যে মনে করেন ই কমার্স আলিবাবা,
তারা একটা সমন্বয় করে একটা টোটাল পলিসির মধ্যে নিয়ে এসেছিল, যেটা এখন তারা আসলে একটা ভালো ফলাফল তারা এখন পাচ্ছে আফটার 10 to 12 ইয়ার্স পরে এসে। তো স্যার, আমি রুরাল বাংলাদেশে যে মানে বাংলাদেশের রুরাল ই কমার্সে যে এই যে অবকাঠামোগত যে প্রবলেম গুলো আমাদের আছে, আমি যদি বলি, যদিও এখন অনেক আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, পদ্মা সেতু এবং অনেক রোডস আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সো স্টিল আমরা যদি একদম রুট লেভেল, গ্রাস রুট লেভেলে যেতে চাই, এখন আমাদের কিছু অবস্টেকল আছে। একদম লাস্ট মাইল ডেলিভারি গুলো যদি আমি বলে থাকি, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পর্যন্ত, উপজেলা পর্যন্ত একদম হোম ডেলিভারি হচ্ছে না। সো স্যার, এই জিনিসটা আপনি আসলে আপনার যে পজিশন, আপনি সরকারি একটা ভালো গুরুত্বপূর্ণ পজিশন থেকে আপনি কিভাবে ভাবছেন যে নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স এ এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায়, ব্রেক ডাউন করে যদি আমরা? খুবই সুন্দর প্রশ্ন। মূলত আপনি যেটা আলিবাবার কথা বললেন, আমরা হয়তো একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা কিন্তু অনেক দিক থেকে আবার এগিয়ে আছি। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো আমরা কিন্তু একটা কম্প্যাক্ট ল্যান্ড আর কি। আপনার ধরেন আমাদের একদম নর্থে যদি আমি তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কত হবে, 500 বা 600 কিলোমিটার। কানেক্টিভিটি কিন্তু এখানে আমাদের কানেক্টিভিটি খুব ইজি করার একটা বিষয় আছে। যেমন ওই বড় দেশগুলো, ইভেন চায়না বা ইন্ডিয়াতে বলেন, তার এক স্টেট থেকে আরেকটা স্টেট হয়তো 5000 কিলোমিটার দূরে, আমাদের সেখানে কিন্তু আমরা খুবই কম্প্যাক্ট। আর দ্বিতীয় আমাদের যেটা অ্যাডভান্টেজ হলো, আমাদের একটা ইয়াং ওয়ার্কফোর্স আছে। আচ্ছা, এখন যেটা হলো রুরাল যে আমাদের এন্টারপ্রেনাররা আছে, সেটা আসলে কি যে তাদেরকে কিভাবে কানেক্ট করব, এটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গুলো কি আমি বলি, তার মধ্যে একটা হলো যে আমরা কিন্তু অলরেডি ইউনিয়ন পর্যায়ে আমরা একটা আমাদের যেটা আছে ব্রডব্যান্ড কানেকশন চলে গেছে এবং সেই ইউনিয়নে আমরা সার্ভিসটা দিতে পারছি। কিন্তু বিষয়টা হলো যে আমরা এই যে ম্যান পাওয়ারটা যে তৈরি করা, যে এই মানে আপনার ই কমার্স প্ল্যাটফর্মে চালানোর জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, আপনারা জানেন, বাণিজ্য মন্ত্রণালয় ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব, এবং সেটা আমরা বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই ক্যাব মিলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ডব্লিউটিএসএল আমরা একই সাথে এই কাজটা করছি। এবং ঠিক এই মুহূর্তে জামালপুরের 7টা উপজেলায় আপনার এই ট্রেনিংটা চলছে। তা আমি যে জিনিসটা সেই ট্রেনিং এর আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে যেটা জানলাম, যে জামালপুরের ওই প্রত্যন্ত গ্রামের সেই সরিষা বাড়িতে সেখানে মাছ আছে, সেখানে সরিষার তেল আছে, সেখানে নকশি কাঁথা আছে। এখন আমাদের কিন্তু জায়গাটা হলো যে ওই জায়গাগুলোকে ফোকাস করা। এবং আপনারা জানেন যে ইক্যাবের মাধ্যমে এই বছর আমরা 3টা বড় কাজ করে ফেলেছি। সেটা হলো আমরা এবার আম মেলা করেছি, এবং সেই চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী এলাকা থেকে আমাদের প্রচুর পরিমাণে আমাদের ডেলিভারি হয়েছে। সেকেন্ড ওয়ান আমরা করেছি, আমরা যখন কোরবানির সময় আমরা গরু হাট করেছিলাম, ডিজিটাল গরু হাট, এবং সেটাও কিন্তু একটা বেশ সাকসেস একটা মডেল ছিল। এবং লাস্ট ওয়ান আমরা এখন করছি, আপনারা জানেন যে আমাদের টিসিবি পেঁয়াজ বিক্রি, এবং সেটা হলো যে টিসিবি কিন্তু মানে মডেলটাই ছিল আপনার ট্রাকে করে আমাদের একটা শ্রেণীর মানুষের জন্য, যারা নিম্ন আয়ের মানুষের জন্য আমরা ট্রাক সেলে আমরা এই পেঁয়াজটা বিক্রি করি। কিন্তু আমাদের যারা মিড লেভেলের লোকজন, তাদের কিন্তু অ্যাক্সেস ছিল না। এবং আমরা কিন্তু এই ক্যাবের মাধ্যমে আমরা প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই পেঁয়াজটা, টিসির পেঁয়াজটা আমরা সাশ্রয়ী মূল্যে আমরা বিক্রি করেছি, এবং এটা ব্যাপক সাড়া পড়েছে। তাই যে বিষয়টা আপনি বললেন, আমরা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে আপনার যদি আমরা মোবাইল ইউজার বলি, তাতে প্রায় বাংলাদেশের যত জনসংখ্যা, আমি আজকে স্ট্যাটিস্টিক্স দেখলাম, তাতে 99.5%ই হলো আপনার মানে সংখ্যার দিক থেকে মোবাইল ইউজার। আচ্ছা, এর মধ্যে আপনার ইন্টারনেট কানেকশন আছে দেখলাম হলো 110 মিলিয়ন, দ্যাট মিনস 11 কোটি। এবং 11 কোটির মধ্যে আপনার আবার হলো যে টোটালি মানে একটা হিউজ পরিমাণ, যেটা আপনার প্রায় 10 কোটিরও একটু উপরে, মানে আপনার তারা হলো আসলে মোবাইল ডাটা ইউজ করে। আর আপনার ব্রডব্যান্ড যেটা, সেটা মাত্র মানে আপনার কত 80 লাখ বা এরকম 80 লাখ বা এরকম ব্রডব্যান্ড ইউজ করে। তো ওইখানে আমাদের একটা চ্যালেঞ্জ, সেটা হলো যে এই যে আমাদের আইএসপিবি আছে, সেও কিন্তু আমাদের আমার বিজনেস প্রমোশন কাউন্সিলের মেম্বার। তা আমরা যখন এই কানেক্টিভিটি দুদিকে, একটা হলো আপনার ইন্টারনেট কানেক্টিভিটিটা একদম আমি যদি প্রত্যন্ত এলাকায় আমি পৌঁছাই দিতে পারি, এখন যদিও মোবাইল ডাটায় হচ্ছে, কিন্তু আমাদের এটাকে ট্রান্সফরমেশন দরকার হবে। কারণ আমাদের যখন আমরা আরো আমরা যদি বিপিওর কাজ করি, আমাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং, সে প্রত্যন্ত গ্রামে কিন্তু আমাকে ওই কানেক্টিভিটিটা স্পিড বা এই বিষয়গুলো আমাকে ভাবতে হবে। সেকেন্ড ওয়ান, আমরা যদি দেখি যে আমাদের মানে ওই রোড কানেক্টিভিটি, যেটা আপনি যমুনা ব্রিজ হওয়ার পরে, আমি নর্থ বেঙ্গলে অনেক বছর চাকরি করেছি, সেখানে আপনার এই যে নগরবাড়ি ফেরিঘাটে আপনার রাত 10টার সময় আপনার নাইট কোচ না ঢুকলে আপনার সেই দিন রাতে সারা রাত ঘাটে বসে থাকতে হতো। তাই যখন আপনার যমুনা ব্রিজ উদ্বোধন হলো, আমি তখন দিনাজপুরে, এবং
সেই আপনার ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে নাইট কোচ ছাড়তে হলো দুপুর 12টায়, নাইট কোচ দুপুর 12টায় ছাড়তো। তা এখন দেখেন আপনি একদিনে কিন্তু দিনাজপুর থেকে ঘুরে আসতে পারেন। পদ্মা ব্রিজের সম্ভবত 11 তারিখে আমাদের টোটাল মানে লাস্ট স্প্যানটা বসবে। তা আপনি এই পদ্মা ব্রিজ এটা যে আমাদের যে রুরাল ইকোনমিকে টোটাল চেঞ্জ করে, এবং যেটা ধারণা করা হয় যে আমাদের জিডিপির গ্রোথ এখানে 1.5 থেকে 2% আমাদের গ্রোথটা হবে। এইটা একটা হলো যে আপনার কানেক্ট। আপনি যদি এখন চিটাগাং যান, আপনার যে রাস্তা এবং মাওয়ার রাস্তা গেলে তো আপনাকে মনে হবে যে আপনি সিঙ্গাপুর না বাংলাদেশে, এটা মাঝে মাঝে কনফিউজ হয়। তা আমার কিন্তু আমাদের যে মেগা প্রকল্প যেগুলো আছে সেই কানেক্টিভিটি অর্থাৎ ট্রান্সপোর্টেশন যেটা অর্থাৎ পণ্য সরবরাহ ব্যবস্থা, এটা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এবং গভর্নমেন্ট রেলওয়ের উপরে জোর দিয়েছে এবং মেরিটাইম যেটা আর কি নদী পথের উপরে জোর দিয়েছে। এখন যে জিনিসটা হলো যে আমার সেই আপনার মনে করেন সেই ভ্রুঙ্গাবাড়ি একটা প্রত্যন্ত এলাকা অথবা চৌহালি একটা প্রত্যন্ত চর এলাকা, সেখানে একটা মানুষ বা একটা ছেলে যে আপনার বিপিওর কাজ করবে বা কল সেন্টারে কাজ করবে, তার যদি মানে ওই লেভেলটা থাকে যেটা আপনার ইন্ডিয়াতে সাউথ কেরালা বা সাউথ ইন্ডিয়াতে আছে, তাহলে আপনি কিন্তু ম্যানহাটনে আছেন নাকি টোকিওতে আছেন নাকি চৌহালিতে আছেন, এটা কিন্তু ম্যাটার করে না। এবং আপনার অনেকগুলো উদাহরণ আপনার স্টোরি আছে যে আমাদের ছেলেরা পারছে। এখন দরকারটা হলো তাদেরকে আমাদেরকে প্রমোট করা, এটাই হলো আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এবং সাথে সাথে কানেক্টিভিটির কথা বলেছেন, এটাও আমাদেরকে আপগ্রেড করতেই হবে। থ্যাংক ইউ। Thank you very much, Shafiquzzaman sir. It was a privilege to hear you. A bit honored to have you with us. So for the next one, so আমি সবার কাছ থেকে একটা লাইনে, জাস্ট একটা লাস্ট লাইনে আমি আপনাদের কাছে সবার কাছে একটা কোশ্চেন জানতে চাইবো। So first, I would like to go to the Flora. Just for one sentence, I would like to hear. For the last sentence, I would like to get it from you. It's the question is to you, basically. In a knowledge sharing part in Taiwan and Bangladesh, how actually you can work together in the knowledge sharing part. Like, I would like to know what would be your side contribution and what your expectation from Bangladesh as well for developing the rural e-commerce. Yeah. I think right now, actually, Bangladesh have a really good platform. As I know, it's like an EK shop platform. And then to Taiwan, we have a lot of infrastructure technology in terms of an e-commerce platform. As I just mentioned, like the insurance tech or blockchain or some security embedded software. Then also, I think that is the first part. Maybe we can see if any opportunity to collaborate to make an effective ecosystem. And the other one is the product and the service. As we know, Bangladesh, there are a lot of good products like agriculture, clothing, design, and also manufacturing. And so to Taiwan, we have a lot of IoT technology, which can integrate or do the collaboration. So no matter from the technology side or from the product side, I think that's one we can make this business runner have a market from global. That means make their market bigger and make their technology goes faster by collaboration. So that's what from my suggest. Okay, excellent. Thank you. আমি বাকি যারা স্পিকার আছেন, প্রথমে কিনোট স্পিকার শাহরিয়ার হাসান জিসান ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, তিনজনের কাছে বেসিক্যালি একটাই কোশ্চেন, ইব্রাহিম ভাই এবং জুনায়েদ ভাই, তিনজনের কাছে ওয়ান বাই ওয়ান। আপনার কাছে আমি জানতে চাইবো জিসান ভাই, যে নেক্সট 5 years where do you want to see the Bangladesh in rural e-commerce aspect? আপনি বাংলাদেশকে নেক্সট 5 বছরের মধ্যে রুরাল ই-কমার্সে কোথায় দেখতে চান? তিনজনের কাছে আমার কোশ্চেন থাকবে, একটা লাইনে যদি শেয়ার। We want to see that at least 70% of the rural SMEs, they are connected with the e-commerce and cross-border e-commerce mostly. And I would like to keep an suggestion and request to ECAB, if there is any way, ICT division, ECAB, ETY, we can jointly create a roadmap to develop the e-commerce, rural e-commerce industry to reach certain levels. Thank you. Thanks a lot. Excellent. Ji, Ibrahim bhai. জি, থ্যাংক ইউ অর্ণব ভাই। আসলে যখন গ্রাম আগাবে তখন আগাবে দেশ, এবং যখন এটা হবে তখন আসলে বঙ্গবন্ধুর যে সোনার স্বপ্ন, সেই 21 শতকে বাংলাদেশ হবে সেই স্বনির্ভরশীল একটা বাংলাদেশ।
এবং আমরা আমাদের কেনাকাটাটা আমরা আর আসলে যত আমার একটা সুই দরকার হলে সেটা আমি ঘর থেকে কিনতে পারবো। আমি আগামী 5 বছরে বাংলাদেশ সেই জায়গায় চলে যাবে আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you. যে আমার মনের কথা শাহরিয়ার জিসান ভাই বলে ফেলছে। তো আমি ওই কথার সাথে একত্র ঘোষণা করে আমি এটাই বলবো শর্টলি, যেটা যে বাংলাদেশ সম্ভাবনা দেশ, আর আমার সরকার সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা করতেছে। তো আমরা ইনশাআল্লাহ 2021 সালে যে ভিশন আছে এটাকে ডেফিনেটলি আমরা পৌঁছাতে পারবো যদি আমরা এখন থেকে ইক্যাব এবং আদার্স ইনস্টিটিউশন যদি রোডম্যাপ করে আমরা অগ্রসর হই, আর স্পেশালি সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলি যদি একটু ফোকাস করে, এখানে ইনফ্রাস্ট্রাকচার বলেন আর স্কিল ডেভেলপমেন্ট বলেন, এগুলোতে যদি একটু তারা ফোকাস করে ইনভেস্টমেন্ট অথবা তাদের যে কোনো সহায়তা দিয়ে, তাহলে আমি মনে করি যে 2021 সালের ভিশনারিতে আমরা পৌঁছতে কোনো চ্যালেঞ্জ আমি ফিল করি না, বিকজ আওয়ার পিপল অলরেডি এডুকেটেড আলহামদুলিল্লাহ। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি টেলিকম দিয়ে বলি, 4G বলি, এগুলো অলরেডি মোস্ট অফ দ্য এরিয়া কাভারেজ, and youngs are very, they're enjoying it, to be honestly. They're enjoying it, inshallah. Okay. Thank you, bro. Okay, thank you very much. Thank you, each and every one of you. I would like to thank you again, our special guest, H.M. Shafiquজ্জামান sir, keynote speaker, MD Shahriar Hassan Jisan, speaker, engineer Junaid Ahmed, Flores Zhu, Ibrahim Khalil Bhai, for giving us your valuable time to us, and wish you all the best to your journey to the digital transformation to the worldwide. So wherever you are, you're watching, stay with us, have fun, and keep watching the Digital One 2020. And thank you for watching. Goodbye, everyone.